রানী বুড়ি, তুই এখানে থাকবি আর এই সাত করা মোহরকে পাহারা দিবি। আর আমাকে কিছুক্ষণের জন্য দরকারে একটা জায়গায় যেতে হবে। তুই চিন্তা করিস না, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। কিন্তু দিদি, তুমি এখন আবার এই সময় কোথায় যাবে? তুমি তো কিছুক্ষণ আগেই বললে যে এবার নাকি তোমার সামনে অনেক বড় বিপদ আসতে চলেছে। আর শুধুমাত্র বিপদই নয়, তোমার নাকি অভাগীর হাতে মৃত্যু হতে পারে। তাহলে তুমি এখন এখান থেকে কোথায় যাচ্ছ? কানে বুড়ি, ওই অভাগীর হাতে আমার মৃত্যু আছে, এটা কি আমি শুধু শুধু চুপচাপ মেনে নেব বল? না 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 না, কিছুতেই না। আমি কিছুতেই ওই অভাগীর হাতে মৃত্যুবরণ করব না। রানীমা, ও রানীমা, আর কতক্ষণ এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবেন বলুন তো? অনেক তো রাত হলো। আমার মনে হয় রাজপুত্র হয়তো বা কাল সকাল সকালই মহারাজকে নিয়ে ফিরে আসবে। তাই বলছি ঘরে চলুন, বিশ্রাম নেবেন। আর তাছাড়া আপনার যদি কিছু একটা হয়ে যায়, তখন মহারাজ বা রাজকুমারকে কি জবাব দেব আমি বলতে পারেন? রাজকুমার আপনার ভালো মন্দের দায়িত্ব আমার উপর দিয়ে গেছেন। তাই বলছি, দয়া করে আমার কথা শুনুন রানীমা। হ্যাঁ দাসী, তুই ঠিকই বলেছিস। আমারও মনে হয় কাল সকাল সকাল আমার কুমার মহারাজকে নিয়ে ফিরে আসতে পারে আমার কাছে। কিন্তু দাসী, আমার তো কিছুতেই ঘরে ফিরতে ইচ্ছে করছে না। আমার তো মনে হচ্ছে আমি সারাটা রাত এখানে দাঁড়িয়েই কাটিয়ে দেই, আমার কুমারের জন্য অপেক্ষা করি। রানীমা, একটু বোঝার চেষ্টা করুন, আপনার শরীর খারাপ যে ভালো নয়। আর তাই যদি আপনি সারাটা রাত জেগে এখানে থাকেন, তাহলে আপনি যে আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়বেন। তখন কি হবে একবার ভেবে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, তাহলে চল ঘরে যাই, এখানে আর দাঁড়িয়ে থাকবো না। রানীমা, একটু বোঝার চেষ্টা করুন। আপনি যদি সারাটা রাতে এখানে এভাবে জেগে থাকেন, তাহলে আপনি যে আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়বেন। তখন কি হবে একবার ভেবে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, তাহলে চল ঘরে যাই, এখানে আর দাঁড়িয়ে থাকবো না। কিন্তু আমি যে কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছি না। বিধাতাকে এত ডাকছি, জানি না বিধাতা আমার ডাক শুনছে কিনা। বিধাতা ঠিকই আপনার ডাক শুনবেন রানীমা, কারণ মায়ের আশীর্বাদ সন্তানের জন্য অনেক বড় কিছু। এবার চলুন তো, ঘরে চলুন। এরপর দাসী রানীকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়, আর দূর থেকে রাঘবের একজন প্রহরী তাদেরকে দেখে নেয়। ও আচ্ছা, তাহলে ওই দাসী রানীমাকে নিয়ে এই কুটিরে আত্মগোপন করে আছে। আমরা কিনা সারা দিন খুঁজে চলেছি রানীমাকে, একটি বারের জন্য খোঁজ পাইনি দেখে রাজপ্রাসাদেও ফিরে যেতে পারিনি। মহারাজ তো ভালোভাবে বলে দিয়েছে যে রানীমা আর ওই দাসীকে খুঁজে বের করে তাদেরকে নিয়ে তবেই যেন প্রাসাদে ফিরি। অবশেষে এখন মনে হচ্ছে আমাদের প্রাসাদে ফেরার সময় হয়ে গেছে। ভালোই হয়েছে। আর তাছাড়া মহারাজ তো বলে দিয়েছে আমরা যদি রানীমাকে খুঁজে বের করে রাজপ্রাসাদে নিয়ে যেতে পারি, তাহলে মোটা অঙ্কের পুরস্কার দিবেন তিনি। তাহলে শুধু শুধু কেন দেরি করছি? এক্ষুনি রানী দাসীকে ধরে নিয়ে রাজপ্রাসাদে যেতে হবে। কিন্তু রানীমা রাজকুমারের কথা কি যেন একটা বলছিল। রাজকুমার নাকি কোথায় গিয়েছে, দূর থেকে কথাগুলো ঠিকঠাক বুঝতে পারলাম না। তাহলে কি রাজকুমার রানীমার সাথেই ছিল? কিন্তু এখন তাহলে রাজকুমার কোথায় গেছে? যাই হোক, এখন এইসব ভেবে কাজ নেই। আগে যেহেতু রানীমার দাসীর খোঁজ পেয়েছি, তাহলে ওদের দুজনকেই আগে ধরে নিয়ে রাজপ্রাসাদে যাই। তাহলে রাজকুমারের ব্যাপারে মহারাজ নিজেই কি করবেন সেটা ঠিক করবেন। এ কি, তোমরা কে কোথায় আছো? এক্ষুনি এখানে চলে এসো। তখনই আরো দুজন প্রহরী সেখানে চলে আসে। রানীমা আর ওই দাসীটি কুটিরের মধ্যেই আছে। এক্ষুনি এক্ষুনি তাদের ধরে নিয়ে আমাদেরকে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিতে হবে। ঠিক আছে মা, এবার আমার কাজ হয়েছে। এবার যে আমাকে যেতে হবে, আমার হাতে যে আর সময় নেই মা। আমার বিশেষ কিছু কাজ রয়েছে, তাই আমাকে বিদায় দে। আর রাজকুমার, তুমি চিন্তা করো না, অভাগীকে সবসময় তুমি তোমার পাশেই রেখো। দেখবে তোমার জীবনে সব দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। আমি এবার আসি। এ কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। অবাগী মা, সত্যি তুই আমাকে মুক্ত করেছিস। আসলে ওই কানি বুড়ি আমাকে এভাবে পাথরের মূর্তিতে রূপান্তরিত করে ফেলেছিল। আমি তখন কিছুটি করতে পারিনি। আর আমি তো ভেবেই নিয়েছিলাম যে
আর হয়তো বা কোনোদিনও আমার নিজের রূপে ফিরে আসতে পারবো না, তবে মা, আজ তুই নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার এত বড় উপকার করেছিস, আমি যে তোর কাছে ঋণী হয়ে গেলাম। না না গিন্নিমা, এসব আপনি কি বলছেন? কি আমার কাছে কেন ঋণী হবেন আপনি? আপনি তো আমার একজন গুরুজন। এরকম কথা বললে তো আমার পাপ হবে। আর তাছাড়া আমি আপনাকে নিজের রূপ ফিরিয়ে দিতে পেরে সত্যি অনেক খুশি হয়েছি গিন্নিমা। তবে আমি এটা বুঝতে পারছি না যে ওই কানিবুড়ির সাথে আপনার কী শত্রুতা ছিল, আর কেনই বা সে আপনাকে এইভাবে পাথরের মূর্তিতে পরিণত করেছিল। সে অনেক কথা মা, আসলে সব কিছু হয়েছে আমার লোভের কারণে। আমি যদি লোভ না করতাম তাহলে হয়তো বা আমার আজ এই দুর্দশা হতো না মা। আসলে আমি ওই সাত ঘোড়া মোহরের। অবাগি, আমার হাতে সময় খুব কম। তোমার একটি কাজ সম্পূর্ণ হয়েছে, এখনো তুমি তোমার বন্ধুর কাজটি সম্পূর্ণ করতে পারোনি। তাই বলছি, তুমি ওনার সাথে পরেও কথা বলতে পারবে, কিন্তু তোমার বন্ধুর কাজটা যে আগে করতে হবে। আর তাছাড়া আমার হাতেও যে নির্দিষ্ট একটি সময় আছে, আর সেই সময়ের মধ্যে আমাকে আমার আস্তানা ফিরে যেতে হবে। যদি সময় পেরিয়ে যায় তাহলে যে আমি আর কখনোই আমার আস্তানায় সহজে ফিরে যেতে পারবো না। কি বলছো কি অগ্নিধার পাখি? না না, আমি তোমার কোনো অসুবিধা হোক সেটা কিছুতেই চাই না গিন্নিমা। আমি তোমার সাথে পরে কথা বলবো। রূপা দিদি, তুমি গিন্নিমাকে নিয়ে বাড়িতে ফিরে যাও। আমি আমার অন্য কাজের উদ্দেশ্যে যাচ্ছি, আর কাজ শেষ করে ফিরে তোমাদের সাথে কথা বলবো, কেমন? তোমরা আর একটু দেরি না করে আমার পিঠে চড়ে বসো। আমাদের এখান থেকে তাড়াতাড়ি রওনা দিতে হবে। আর তাছাড়া আমি জানি যে রাজকুমারের পিতাকে কোথায় আটকে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ রাজকুমার, তাহলে আর দেরি করবো না, চলো এক্ষুনি আমরা রওনা দেই। এরপর রাজকুমার আর অভাগী আবারও সেই অগ্নিধার পাখির পিঠে চড়ে বসে, আর সেই অগ্নিধার পাখি ওদের দুজনকে নিয়ে আবারও উড়াল দেয় আকাশ পথে। ওদিকে মোড়ল মশাই আঘাতপ্রাপ্ত হয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। আর পারছি না, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কি করবে কি এখন আমি? ওই পাখিটা তো কোনো রকম আমার জ্ঞান ফিরে এনেছে, কিন্তু তারপরও যখন আমি সুস্থ হতে পারিনি। আর তাছাড়া এসব কি হয়ে গেল, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। তবে এসব কিছু হয়েছে আমার জন্য, আমি এসব কিছুর জন্য দায়ী। আমি আমার গিন্নিকে আগলে রাখতে পারিনি, মেয়েটাকেও আমি হারিয়ে ফেলেছি। আর তারপর তো অভাগী আমার মেয়েটাকেও আমার কাছে ফিরিয়ে দিল, যার কারণে অভাগীর মায়ের সাথে ঠিক মতো থাকতে পারিনি। আর আমার রূপা তো আবার অভাগীকে নিয়ে কোথায় যে গেল সেটাও আমি জানি না। আর তাই তো অভাগীর মা বাড়িতে একেবারে একা হয়ে গিয়েছিল। আর ওই রাজামশাইয়ের প্রহরী দিয়ে জোর করে ওভাবে অভাগীর ভালো মাকে রাজপ্রাসাদে তুলে নিয়ে গেল, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। আর কি করতাম, রাজামশাই সেনাদের সাথে তো কখনোই লড়াই করে পারা যায় না। তবে যে এখন অভাগীর মায়ের কি হবে সেটাই তো বুঝতে পারছি না। ওদিকে অভাগী আর রূপা তো বেরিয়েছে, এখন পর্যন্ত তারা ফিরেও এলো না। জানি না কি হতে চলেছে। তখনই মোড়ল গিন্নি তার মেয়ে রূপাকে সাথে করে নিয়ে মোড়ল মশাইয়ের কাছে হাজির হয়, আর এসে দেখতে পায় যে মোড়ল মশাই বিছানায় শুয়ে আছে। এ কি রূপার বাবা, কি হয়েছে কি তোমার? তুমি এভাবে বিছানায় শুয়ে আসো যে? আর তাছাড়া তোমার মাথায় এভাবে আঘাতের চিহ্ন যে, কোথা থেকে এলো? কে এভাবে আঘাত করেছে তোমার? কি হয়েছে কি, খুলে বলো তো দেখিনি। কি গিন্নি, তুই ফিরে এসেছো? আমি তো কিছুতেই বুঝতে পারছি না, সত্যি কি তুমি ফিরে এসেছো নাকি? আমি সব তো দেখছি। না গো না, তুমি স্বপ্ন দেখছো না গো, সত্যি আমি তোমার কাছে ফিরে এসেছি। আর আমাকে সবার কাছে ফিরিয়ে দিয়েছে আমাদের অভাগী গো। এই নাও তোমাদের পুরস্কার। আমি আজ সত্যি তোমাদের উপর অনেক খুশি হয়েছি। কি হলো কি রানীমা, কেমন লাগছে আবার রাজপ্রাসাদে ফিরে এসে আপনার? আপনি তো অনেক চেষ্টা করেছিলেন আমার হাত থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, সে আবার আমার কাছে এসে পড়তে হলো আপনাকে। আর তাছাড়া আপনি আপনার প্রাসাদ ছেড়ে এভাবে চলে গিয়েছিলেন কেন, সেটা আগে বলুন তো।
তবে আমি কিছু না বললেও ব্যাপারটা আমি জানি, কারণ এই দাসী শুনে ফেলেছিল যে আমি আপনাকে হত্যা করার চেষ্টা করছি। আর তাই তো আপনাকে বাঁচানোর জন্য আপনাকে নিয়ে প্রাসাদ থেকে পালিয়েছিল, কিন্তু দেখুন আবার ঠিক আমার সামনে এসে আপনাকে পড়তে হলো। রাঘব, অনেক হয়েছে, এসব অন্যায় এবার বন্ধ করো, না হলে কিন্তু তোমার পরিণতি অনেক অনেক বেশি খারাপ হবে, যেটা তুমি কল্পনাতেও ভাবতে পারছো না। তোমার কিন্তু শেষ সময় চলে এসেছে, তুমি এবার শেষ হয়ে যাবে। কি বলছেন কি রানীমা? আমার পরিণতি খারাপ হবে? কি করে বলুন তো? এখন তো আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সব ক্ষমতা এখন আমার হাতে। আমি এই রাজ্যের রাজা, আর সবাই আমার আদেশ মতো চলে। রাঘব, তুমি নিজে নিজে এই রাজ্যের রাজা হয়েছো, তুমি তো যোগ্য রাজা নও, আর জোর করে কেউ কখনো কোনো রাজ্যের রাজা হয়ে টিকে থাকতে পারেনি, আর তুমিও পারবে না। তোমার ধ্বংস খুব তাড়াতাড়ি হবে, আর আমার কুমার এসে তোমাকে শেষ করবে। আমার কুমার কিছুতেই তোমাকে বাঁচতে দেবে না। তাই নাকি? আপনার কুমার আমাকে শেষ করবে? আসালেন রানীমা, আসালেন। আপনি জানেন না, আমাকে শেষ করতে আসলেই আপনার কুমারকে আমি আগে শেষ করে দেব। তবে রানীমা, এখন আপনার সাথে আমি আর কথা বলতে চাই না। আপনার সাথে কথা হবে কাল। প্রহরী, যাও এই দাসী এই রানীকে নজরবন্দি করে রেখো, তারপর কাল এদের দুজনের বিচার হবে। ওদিকে তন্ত্রপুরী রাতের অন্ধকারে একটা জঙ্গলের মধ্য দিয়ে চলতে থাকে, আর চলতে চলতে সে গভীর এক জঙ্গলে চলে যায়। আর সে একটুও দেরি না করে সে চলতে চলতে সেই গভীর জঙ্গলের ভেতর দিয়ে যেতে থাকে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিলমিল ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।